পরিবারটা ভাঙার হাত থেকে বাঁচিয়েছিস। ওই পরিবারের বউ হয়ে তুই ওনাদের সম্মান বাঁচিয়েছিস। এত ভালো বৌমাকে কেউ কি না ভালোবেসে থাকতে পারে? দিদা, নম্রতা উপরে আছে। গুরুদ্বারে গেছে মা প্রণাম করতে। উপরওয়ালা আশীর্বাদ করার সাথে যদি একটু বুদ্ধিও দিত। কিছু বললি রে? দিদা, আমি আর কি বলবো, উপরওয়ালার কাছে এটাই চাইছিলাম যাতে নম্রতাকে উনি সাহস দেন, ঠান্ডা মাথায় চলার শক্তি দেন, ওকে সাহায্য করেন। নম্রতা কখনো মিথ্যে বলে না, ও কখনো মিথ্যে বলতেই পারে না। কিন্তু তোর কি মনে হয় না যে আমরা... দিদা প্লিজ, এখন তুমি ওর আবার সাইড নেওয়ার চেষ্টা করো না। আমি ওর বোন, ওকে সাহায্য করতে চাই, ওকে নিয়ে চিন্তা হয়। মা, বাবা, অদিত, নিখিল সবাই ওর কথা ভাবে। এমনকি মা এখানে আসতে চাইছিলেন নম্রতাকে দেখতে, আমি বারণ করলাম। যদি নম্রতা ওনাকে দেখে আবার উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। দেখলি সতী, কত বোঝে আমাদের নূর। দিদা। হ্যাঁ রে মা। আমাকে তুমি ভুল বুঝো না, এটা এখানকার সবচেয়ে বড় সাইকোলজিস্টের নাম্বার। নম্রতাকে ওনার কাছে নিয়ে যাও, নম্রতাকে উনি একদম ঠিক করে দেবেন, সত্যি। নূর একদম ঠিক বলছে সতী, এই ব্যাপারে আমাদের ভাবা উচিত। তা নয় তো কি, কিছু সমস্যা থাকলে ডক্টরের কাছে তো যেতেই হবে। ঠিক আছে মা, আমি তো দাদু আর নম্রতার সঙ্গে কথা বলবো আর ওদের রাজি করানোর চেষ্টা করব। যদি নম্রতা রাজি হয় আমাদের আপত্তি কিসের? একবার শুধু নম্রতাকে এই ডাক্তারের কাছে নিয়ে যাও, তারপর দেখো আমি কি করি। তারপর নম্রতা সব সময়ের জন্য আউট হয়ে যাবে, শ্বশুর বাড়ি থেকেও আর আমার জীবন থেকেও। তুমি এটা এখনো সামলে রেখেছো? অনেক পুরনো হয়ে গেল তো, বদলে দিচ্ছ না কেন? যেই জিনিসগুলোর সাথে স্মৃতি জড়িয়ে আছে সেগুলো বদলে ফেলা আমার জন্য কঠিন। যাকে সামলে রাখতে হতো তাকে তো সামলে রাখতে পারলাম না, তার দেওয়া জিনিসগুলো তো অন্তত সামলে রাখতে পারি। দেখ, অ্যাক্সেলারেটরটাকে না এরকম ভাবে এই 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 এরকম ভাবে অ্যাক্সেলারেটরটা এরকম ভাবে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে আমি তো আস্তে আস্তে। করছি। হ্যাঁ, এইদিকে ঘোরা না, তাহলে এইদিকে ঘোরা। আস্তে আস্তে। আরে কি করছিস তুই? আস্তে। নম্রতা, নম্রতা আস্তে। ব্রেক ব্রেক। নম্রতা কি করছিস তুই? নম্রতা ব্রেক মার। ট্র্যাক্টর আসছে সামনে। আস্তে আস্তে নম্রতা। নম্রতা থাম থাম থাম। নম্রতা কি করছিস? আরে দেখতে পাচ্ছেন না নাকি ম্যাডাম? ব্রেক ব্রেক মার, ব্রেক মার নম্রতা, ব্রেক মার। নম্রতা, কি নম্রতা, কি নম্রতা? এটা কি করলি তুই? আমি বলছি না প্রথমেই, আমার কথাটাই তো শুনছিস না তুই। ও, আমি ব্রেক চিপতে গেছিলাম আর অ্যাক্সেলারেটর চিপে গেছিল। ও হয়ে গেছে। ওরকম বড় বড় শহরে ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। বড় বড় শহরে এরকম ছোট ছোট জিনিস হয়। সিনেমার ডায়লগ মারছিস তুই। ছোট ব্যাপার এটা, অনেক কিছু হয়ে যেতে পারতো। এখন হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেলাম আমি, আর আমার জীবও খারাপ করে দিলি। এবার শোন, বেরিয়ে এখন থেকে। শিখে নিয়েছিস ড্রাইভিং, হয়ে গেছে। চলে বললেই আমি বেরিয়ে যাব। আমি বেরোচ্ছি না। কেন? এক মিনিট। একদিন আসবে মিস্টার ঈশান, একদিন এমন আসবে যখন আমাদের নাতি নাতনিরা বলবে, দিদা কি ড্রাইভিং করো তুমি। তখন না আমি ওদের বলবো, বাচ্চারা আমার কথা শোনো, এই ড্রাইভিংটা না তোমাদের দিদা নিজে শিখেছে। তোমাদের দাদু তো এক নম্বরের রাগী, শেখাতো তো না, শুধু বকাবকি করে যেত। তা ঠিক, বুড়ো হতে হতে অন্তত শিখেই যাবি। হ্যাঁ, তোর ড্রাইভিং শিখতে শিখতে এও দেখবি বড় হয়ে গেছে। 20-30 বছরে আরামসে হয়ে যাবে। ঠিকই ওটাই। কত বছর? মানে 20-30 বছর। ঈশান,
আমার কাছে বাজে সময় নেই। তুমি আমাকে বলো তোমার দাদা আর নম্রতা কি প্ল্যান করছে? ওরা কি পুলিশ কমপ্লেন করতে চাইছে নাকি? দেখো, আমার কাছে ইলেকশনের থেকে বড় আর কিছু নেই, সেটা তুমি ভালো করেই জানো। তাই তোমার সঙ্গে আজ আমি শেষবার দেখা করতে এসেছি। তাই যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তার আগে এটা বলো যে নম্রতা দাদার ফোন কেন ধরছে না? কোথায় ও? কি করেছো তুমি ওর সঙ্গে? আর আমার নামটা বলে দেয়নি তো? তোমার কি মনে হয় আমি বোকা নাকি? ও যদি তোমার নাম বলতো তাহলে আমি এখানে আসতাম? ও তোমার নাম নেয়নি, ও তোমার বন্ধুত্বের সম্মান রেখেছে। বন্ধুত্বের কথা ছেড়ে দাও, বন্ধুত্বটা খুব ভালোই পালন করেছো আমার বরকে কেড়ে নিয়ে। তবে তোমার থেকে অনেক বেশি ভরসা করা যায় ওকে। তুমি ওকে কি ভেবে ডেকেছিলে ফার্ম হাউসে? তোমার বোকামির জন্য পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে আমি সামলাতে পারছি না। ওকে কন্ট্রোল করতে গিয়ে আমায় কি না করতে হয়েছে। তোমার কি মনে হয়েছিল আমাদের এক বেডে দেখে, আমাদের একসঙ্গে দেখে ও খুব খুশি হবে? আরে বাবা, আমি কি করে জানবো যে ও এসে এইভাবে সিন ক্রিয়েট করবে? আমারই মাথাটা খারাপ হয়ে গেছিল যে আমি নূরের কথা শুনে এসব করলাম। কি বললে তুমি? কার কথা শুনে তুমি? ওই তেমন কিছুই না, শুধু রিভেঞ্জ নিতে চেয়েছিলাম আমি। আর এই রিভেঞ্জের চক্করে কি জানি আমি কি করে ফেললাম। দেখো, আমিও তোমাকে ভালোবাসি না, প্রতিশোধ নিতে চেয়েছিলাম তোমার দাদার ওপর, যে সবার সামনে আমার আর ভেরোনিকার ব্যাপারে ড্যাডকে বলে দিয়েছিল। ওর জন্য সবার সামনে আমাকে ড্যাড চর মেরেছিল। আর তার জন্য তুমি আমার সঙ্গে এই ধরনের কাজ করার কথা ভাবলে? অদিত, তোর মতো ফালতু ছেলে আমি দেখিনি, তোকে তো আমি ছাড়বো না। আমি তোকে স্টুপিড মেয়ে, আজকের পর থেকে তোমার মুখ আমাকে দেখাবে না। আর এটা কেমন উপদেশ নয়, হুমকি মনে করবে। দিদা, নম্রতা সত্যি গুরুদ্বারা গেছে তো? ও আবার গুরুদ্বারার নাম নিয়ে ঈশানের সাথে দেখা করতে চাইনি তো? নূর, এসব কি বলছিস? না না দিদা, আমি সেটা বলতে চাইনি। দেখো না কত দেরি হয়ে গেল, গুরুদ্বারাতে এতক্ষণ। সত্যি নূর ঠিক বলছে। ওই ঈশানকে আমার একটুও ভালো লাগে না। আর তাছাড়া ওর শ্বশুর বাড়িতে গিয়ে ঝামেলা করে এলো, এসব আবার কি? নূর, দেখ, আমার মনে হয় তোর যাওয়া উচিত। মানে তোর বাড়িতে সবাই অপেক্ষা করছে। না দিদা, নম্রতা আসুক অন্তত। নম্রতার সাথে দেখা না করে আমার একদম যেতে ইচ্ছা করছে না। নূর, আমি চাই না তুই নম্রতার সামনে আসিস। মা, তুই জানিস তো যে দিদা, তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমার নম্রতাকে নিয়ে চিন্তা হয়, সেই জন্যই তো আমি এখানে এসেছি। দেখ মা, আমি শুধু এটুকু চাই তুই নম্রতার সামনে আসিস না। তুই জানিস তো, তোকে দেখলে উত্তেজিত হবে, ওর মনে হাজারটা প্রশ্ন আসবে। আর আমি শুধু চাই এখনো শান্ত থাকুক, ওর মাথায় এমন কিচ্ছু না আসুক যাতে ও উত্তেজিত হয়। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের সবার মনে হয় যে আমি এখানে থাকলে নম্রতা কষ্ট পাবে, তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এমনিতেও তোমরা সবাই তো নম্রতার দলেই থাকবে। আমি যতই ভালো করার চেষ্টা করি, এখানে সবাই আমাকে ভুলই বোঝে। ওই যে নম্রতা এসে গেছে। নূর, চল, তুই আমার সঙ্গে চল। আরে কিন্তু আমি নম্রতার আরে সাথে। চল না। নম্রতা, চলে এসেছিস মা? ভালো লেগেছে ওখানে গিয়ে? হ্যাঁ, দিদা, কেউ এসেছিল নাকি? আরে না না রে, ওই আমি আর দিদি বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম।
প্রতিবেশীদের মধ্যে কেউ এসেছিল নাকি? আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিল? নম্রতা, তুই একটু বেশি ভাবছিস মা। কেউ তোর কথা কেন জিজ্ঞেস করবে? আচ্ছা ছাড় এসব কথা, যা ঘরে গিয়ে বিশ্রাম নে, তোর জন্য চা বানাচ্ছি। আচ্ছা। কত বড় নাটকবাজ! এত মিথ্যে আমিও বলি না। বলে কিনা অদিত ওকে বেসমেন্টে রেখেছিল, ঘুমের ইঞ্জেকশন দিত। অবশ্য এটা হলেই ভালো হতো, ডাক্তার যদি 2-4টে ইঞ্জেকশন দিত তাহলেই ওর সব ব্যামো সেরে যেত। তার মানে তুমি চাও যে আমাদের নম্রতাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে? এ তুমি কি বলছো গো? না আমাদের নম্রতার কিছু হয়েছে না, উনি সেরকম ডাক্তার। তবে এটুকু তো তুমিও জানো, কিছু একটা আছে যেটা নম্রতার চিন্তা। হয়তো এই ডাক্তারের সাথে দেখা করে আমাদের নম্রতা সবকিছু সহজ করে বুঝতে পারবে। চুপ করো তুমি, আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। নমস্কার। নমস্কার, এসো এসো, ভেতরে এসো, বসো। আমি এখানে বসতে আসিনি, নম্রতার সঙ্গে কথা বলতে এসেছি। কি ব্যাপার রেণুকা, সব ঠিক আছে তো? কিছু মনে করবেন না, কিন্তু আমার পরিবারে ততদিন পর্যন্ত কোনো কিছুই ঠিক হবে না যতদিন পর্যন্ত নম্রতা না চায়। রেণুকা, এসব কি বলছো তুমি? তাহলে আর কি বলবো? আপনার দেখো নাতনি রেণুকা, তো- আমি নম্রতার ব্যাপারে কিচ্ছু শুনতে চাই না। এখনো খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আর তুমি যদি ওর ব্যাপারেই কথা বলতে চাও তাহলে আমি কোনো কথাই বলতে চাই না। কথা বলতেই হবে। আপনার নাতনির জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেল, আমি চুপ থাকলাম। ঈশানের বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, আমি তাও কিছু বলিনি। আমার ছেলেটা ওর কথা ভেবে দমাকে কি শেষ হচ্ছে দেখেও আমি মা হয়েও কিছু করতে পারিনি। এবার যখন ও সব কিছু ভুলে জীবনে এগোতে চাইছে, তো নম্রতা সেটাও হতে দিচ্ছে না। ও কিছুতেই আমার ছেলেটা পিছুই ছাড়ছে না। ব্যাস রেণুকা, আমি আমাদের মেয়ে নম্রতাকেও চিনি, আর তোমার ছেলে ঈশানকেও ভালো করে চিনি। আর তোমাকে বলেছি তো, আমি এই সময়ে নম্রতার ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না। থামো তুমি রেণুকা, নম্রতাকে দোষ দেওয়া বন্ধ করো। আরে যবে থেকে ওর বিয়ে হয়েছে ও ওর অতীতের দিকে ফিরেও তাকায়নি। ও তো নিজের সম্পর্ক বাঁচাতে চেষ্টা করছে। আরে ওর তো সময় নেই তোমার ঈশানের কথা ভাবার। হ্যাঁ, আজ তো প্রচুর সময় ছিল ওর কাছে। গুরুদুয়ারাতে ঈশানের সঙ্গে দেখা করেছিল। গুরুদুয়ারাতে যে কেউ যেতে পারে, হতে পারে এটা কাকতালীয়, হয়তো একই সময়ে দুজনে সেখানে পৌঁছে গিয়েছিল। দেখো, তুমি তোমার ছেলেকে সামলাও। ও নিজেই নম্রতার পেছনে পেছনে ঘোরে, এমনকি ও শ্বশুর বাড়িতে গিয়েও ঝামেলা করে এসেছে। ওর যা কাজ সেটাই করুক, বারবার এখানে কেন আসে ও? পুরো বিষয়টা না জেনে মাঝখান থেকে কথা বলা উচিত নয়। চুপ করো রেণুকা, অনেক হয়েছে, আর নয়। দেখো, এরপর যদি আর কিছু বলো না, আমি সহ্য করব না। তনু আর বীরের সঙ্গে তোমার সম্পর্কটা খুব ভালো ছিল। সেই সম্পর্কে দোহাই দিয়ে আমি তোমার কাছে হাত জোড় করছি যে তুমি চলে যাও এখান থেকে, যাও। উপরওয়ালার দোহাই তোমাকে, এখন এখান থেকে যাও। এ বিষয়ে আমরা পরে কথা বলবো। আর কতদিন দাদু দিদা আমার জন্য এভাবে লড়বেন? আজকে আমি ঈশানের মায়ের সাথে কথা বলে এই চ্যাপ্টারটা এন্ড করেই ছাড়বো। একটা কথা তো নিশ্চিত যে নম্রতা বৈবাহিক এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চায়, আর খুব তাড়াতাড়ি ও সেটাই করবে। আমাদের একটু পেশেন্স রাখতে হবে, আর এটা দেখতে হবে যে এই সবকিছু কবে শেষ হবে। এটা অতটা সোজা না যতটা তুমি ভাবছো। কি মনে হয় তোমার যে অদিত এত সহজে ওকে ডিভোর্স দিয়ে দেবে, নম্রতাকে ছেড়ে দেবে? না, একেবারেই না। আর নম্রতা ভাবছে এই লড়াইটা একাই লড়তে পারবে। আমি জানি ও আমার সাহায্য নেবে না, ও আমাকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে, কিন্তু আমি ওকে কখনোই একা ছাড়বো না।
ও চাক বা না চাক, কিন্তু এই লড়াইটাতে আমি ওর সাথে থাকবো। সামনে থেকে থাকি বা পিছন থেকে, আমি ওর সাথেই থাকবো। আমিও আপনাদের বয়সের কথা মাথায় রেখে এখান থেকে চলে যাচ্ছি। যদি আপনারা এটা না চান যে আমি সবার সামনে আপনার নাতনির কুকীর্তির কথাগুলো তুলে ধরি, তাহলে ওকে দূরে রাখুন আমার ছেলেটার কাছ থেকে আর আমাদের জীবন থেকেও। নমস্কার। আন্টি, আন্টি, না, দাদু প্লিজ, প্লিজ আমায় আজকে যেতে দাও। আমাকে ঈশানের মায়ের সাথে কথা বলতেই হবে। দাদু প্লিজ আমায় যেতে দাও। তুমি এরপরে আর কোনোদিন আমার নামে কমপ্লেন শুনতে পাবে না। দাদু প্লিজ, দাদু প্লিজ। আন্টি, অটো। এটা আবার কেমন অভদ্রতা? আন্টি, তুমি আমার আর ঈশানের ব্যাপারে ভুল ভাবছো। এখন আমার আর ঈশানের মাঝে কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাহলে তুই ওর সাথে গুরুদুয়ারায় কি করছিলি? তুই কি ভাবিস আমি কিছুই দেখিনি? তুই আসলে চাসই না যে ও জীবনে এগিয়ে যাক। আমি হাত জোড় করছি নম্রতা, তুই দয়া করে আমার ছেলেটাকে এবার ছেড়ে দে। ওকে নিজের মতো করে একটু বাঁচতে দে। ওকে অন্য কারোর সাথে জীবনে এগোতে দে। কারণ তুই জানিস যে যতদিন তুই ওর আশেপাশে থাকবি, ও জীবনে অন্য কিছুই আর ভাবতে পারবে না। আন্টি, তুমি প্লিজ তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি নিজে ঈশানকে বোঝাই, বারবার ওকে বোঝাই যে ওর এবার লাইফে মুভ অন করা উচিত, নতুন করে জীবনটা শুরু করা উচিত। আমি নিজে চাই না যে ও আমার আশেপাশে থাকুক বা আমার প্রবলেমগুলো ওর নিজের মনে করুক। তুই কি ভাবিস তুই বলবি আর তোর কথা আমি বিশ্বাস করে নেব? তুই তো চাস ও ভালো থাকুক, তাই না? তাহলে কেন তুই বারবার নিজের কষ্টের কথা শুধু ওর সামনে তুলে ধরিস? তুই তো ভালোভাবেই জানিস যে ও এখন সারাক্ষণ তোরই কথা ভাবে, কিন্তু তা সত্ত্বেও তুই এমন কিছু একটা করিস যে ওকে তোর মুখোমুখি এসে দাঁড়াতেই হয়। ঠিক আছে আন্টি, এইবার শুধু আমি মুখে বলবো না, আমি আপনাকে আমার কথা প্রমাণ করে দেখাবো। আগামী 2 দিনের মধ্যে ঈশান হিয়ার সাথে নিজের লাইফে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি তোমায় কথা দিলাম। কিন্তু আমি তোর কথায় তখনই বিশ্বাস করব যখন সবকিছু আমার নিজের চোখের সামনে ঘটতে দেখব। তোর প্রতি আমার এই ঘৃণা কোনোদিনই মুছে যাবে না নম্রতা। তোর জন্য আমি বিধবা হলাম, আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল, আমার ছেলেটা বেঁচে থেকেও যেন বেঁচে নেই। তুই নিজের মা বাবার সম্মান ডুবিয়েছিস নম্রতা। বীর আর তনুর নামে তুই একটা কালো কলঙ্ক নম্রতা। তুই আমার ছেলেটাকে জীবনে এগোতে দিতে চাস না নম্রতা, তাই জোঁকের মতো সেটে আছিস ওর সাথে। যতদিন পর্যন্ত তুই ওর আশেপাশে থাকবি, ও জীবনে অন্য কিছু ভাবতেই পারবে না। মাম্মা, বাবা, এইটা কি অদ্ভুত সমস্যায় পড়লাম আমি। কিভাবে বেরোবো এর থেকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ আমায় সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমায় সাহস দাও। আমি সাহস হারাতে চাই না। এই সমস্যাটার সমাধান করার জন্য একটা
রাস্তা দেখাও আমাকে। এই রাস্তা থেকে সরো। ও আচ্ছা, এ তো মিসেস নম্রতা। আপনি এখানে এই অবস্থায় আমাদের বাড়ি থেকে বেরিয়ে এইখানে রাস্তায়?